সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তরিকুল স্যার আবার তোমাদের মাঝে আসলাম আজকে একটি চমৎকার বিষয় নিয়ে। সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ের সপ্তম অষ্টমের বিজ্ঞান আর নবম দশমের রসায়ন বিজ্ঞান। এখানে আমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যৌগ বা সংকেত তৈরি করতে। আমি আশা করি তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সহজেই তোমরা যে কোনো যৌগ বা সংকেত তৈরি করতে পারবো। তো দেখো, বিষয়টা একটু খেয়াল করবা। প্রথমেই যে মৌলের নাম আমি লিখে রাখছি এবং যোজনীয় লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো যে এ একটি মৌল, বি একটি মৌল। এ এর যোজনী হচ্ছে এক্স আর বি এর যোজনী হচ্ছে ওয়াই। এই মৌলগুলো যখন যৌগ গঠন করবে তখন খেয়াল করবা যোজনীগুলো বিনিময় হবে। এই যে দেখো, এদের সংকেতটা কি হবে একটু খেয়াল করো। যে এখানে দেখবা এই যে এ এর যোজনী হচ্ছে এক্স, এর যোজনী যাবে বি এর কাছে আর বি এর যোজনী যাবে এ এর কাছে। তাহলে সংকেতটা কেমন হচ্ছে দেখো, এ ওয়াই বি এক্স। খুব মজার বিষয়, একটু খেয়াল করো। এর যোজনী চলে গেল কার কাছে? বি এর কাছে। অর্থাৎ এর যোজনী কি ছিল? এক্স। এটা চলে আসলো বি এর কাছে। এবং বি এর এখানে যখন লিখবা একটু সাবধানতা লিখতে হবে যে এর যোজনী গেল বি এর কাছে, বি এর ডান দিকের একটু নিচে লিখতে হবে। আবার একইভাবে বি এর যোজনী যখন লিখবো তখন ডান দিকের একটু নিচে লিখতে হবে। এটা হলো আমাদের সাধারণ ধারণা। আর এখানে খেয়াল করবে যে এর যোজনী এক্স এবং বি এর যোজনী ওয়াই। অর্থাৎ যোজনীগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে যোজনী তোমাকে উল্লেখ করতে হবে। আর যোজনী যদি একই হয়, এর যোজনী এক্স, বি এর যোজনী ওয়াই, তাহলে সংকেতটা কি হবে দেখো। তাহলে সংকেতটা হবে এ বি। খেয়াল করছো যে সংকেতটা কি হচ্ছে? এ বি। অর্থাৎ এক্ষেত্রে কোনো যোজনী লেখার প্রয়োজন নেই। আমরা যদি একটি মৌল দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি তাহলে আরো খুব সহজ হয়ে যাবে। দেখো, মনে করো ক্যালসিয়াম। ক্যালসিয়াম এর যোজনী হচ্ছে 2। আবার অপর দিকে খেয়াল করো অক্সিজেন, এরও যোজনী হচ্ছে 2। তাহলে এদের সংকেতটা আমাদের কি হচ্ছে দেখো, ক্যালসিয়াম অক্সাইড। কি হচ্ছে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়ামের দেখো, ক্যালসিয়ামের যোজনী 2, অক্সিজেনেরও যোজনী 2। এক্ষেত্রে এদের সংকেতটা হচ্ছে CaO। অর্থাৎ একই যোজনী হলে লিখতে হবে না। এই বিষয়টা আমার মনে হয় তোমরা বুঝছো। এরকম আমাদের অনেক মৌল আছে, যৌগ আছে, মৌল আছে যাদের যোজনী হচ্ছে একই, সেক্ষেত্রে লেখার প্রয়োজন নেই। এবার দেখো ভিন্ন ভিন্ন হলে কিভাবে লিখবো। মনে করো অ্যালুমিনিয়াম, এর যোজনী হচ্ছে 3 আর অক্সিজেন এর যোজনী হচ্ছে 2। তাহলে খেয়াল করো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে দেখো অ্যালুমিনিয়াম আর হচ্ছে অক্সাইড। অ্যালুমিনিয়ামের যোজনী কত দেখো? 3 আর অক্সিজেনের যোজনী 2। যোজনীগুলো এবার কি হবে? বিনিময় হবে। এই যে দেখো, অক্সিজেনের যোজনী 2 এখানে বসায় দিলাম আর অ্যালুমিনিয়ামের যোজনী 3, ডান দিকের একটু নিচে। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝছো। আবার কিছু যোজনী আছে যেগুলো ভাগ করা যায়, বিভাজ্য, সরল অনুপাত করে নেওয়া যায়, সেটাও আমরা একটু খেয়াল করে দেখো। কার্বনের যোজনী যদি 4 ধরি আর অক্সিজেনের যোজনী যদি 2 দেখো, তাহলে সেক্ষেত্রে সংকেতটা কি হচ্ছে? এই সংকেতটা আমরা একটু দেখি যে কি, কার্বন আর অক্সিজেন এটা আমরা জানি। এটাকে আমরা কি বলতেছি? কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো, যদি এটা ভাগ করা যায়, বিভাজ্য হয়, তাহলে ভাগ করে নিতে হবে। সেক্ষেত্রে দেখো 2 একে 2, এটা যে ভাগ করি 2 2 এ 4, তাহলে কার্বনের যোজনী কত দাঁড়াইলো? 2 আর অক্সিজেনের যোজনী হয়ে গেল 1। এক্ষেত্রে তোমার সংকেতটা হয়ে গেল CO2। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝছো। আর একটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে অধাতুগুলোর নাম পরিবর্তন হয়। অধাতু কারা? অধাতু হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে যাদের শেষ কক্ষপথে 5 6 7 ইত্যাদি থাকে, এরাই হচ্ছে অধাতু। অধাতুগুলোর নাম পরিবর্তন হয়। যেমন অক্সিজেনকে বলতে হবে অক্সাইড, ক্লোরিনকে বলতে হবে ফ্লোরাইড, ব্রোমিনকে বলতে হবে ব্রোমাইড, এভাবে আয়োডিনকে বলতে হবে আয়োডাইড। অর্থাৎ অধাতুগুলোর নামের শেষে আইট উচ্চারণ করতে হবে। আর ধাতুগুলোর নাম কখনোই পরিবর্তন হবে না।
আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝছো। এবার আমরা দেখি যে আমরা যেটুকু দেখলাম সেটা কি শিখলাম, যে মৌল থেকে অর্থাৎ ধাতু এবং অধাতু এই মৌলগুলো থেকে কিভাবে সংকেত তৈরি করা যায় এগুলো আমরা শিখলাম। এখন আমরা শিখবো যৌগমূলক থেকে কিভাবে সংকেত তৈরি করা যায়, অর্থাৎ যৌগমূলক কিভাবে সংকেতে অংশগ্রহণ করে। বিষয়টা একটু মনোযোগী হও, তাহলে বুঝতে পারবে। দেখো যে আমি কতগুলো যৌগমূলকের নাম এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে রাখছি। দেখো ধনাত্মক যৌগমূলক এবং যোজনী, যেমন দেখো অ্যামোনিয়াম NH4+, এটা ধনাত্মক যৌগমূলক। ফসফোনিয়াম PH4+। এবং মজার বিষয় হচ্ছে আমাদের ধনাত্মক যৌগমূলক হচ্ছে নির্দিষ্ট মাত্র দুইটি, একটা হচ্ছে অ্যামোনিয়াম আর একটা হচ্ছে ফসফোনিয়াম, আর বাকি সকল যৌগমূলক হচ্ছে ঋণাত্মক। এবং এই ধনাত্মক যৌগমূলক গুলো ঋণাত্মক মৌলকেও ধরতে পারবে, অর্থাৎ অধাতুকে ধরতে পারবে। এরকম যদি আমরা দুই একটা দেখি তাহলে বুঝতে পারবো। যেমন অক্সিজেন, এর যোজনী কত আমরা জানি 2। একইভাবে আমরা যদি ব্রোমিনকে চিন্তা করি এর যোজনী কত 1, যদি ক্লোরিনকে চিন্তা করি এরও যোজনী 1। এবার দেখো এই ধনাত্মক যৌগমূলক, খেয়াল করো, এই ধনাত্মক যৌগমূলক এই ঋণাত্মক মৌলটাকে দিয়ে অর্থাৎ অধাতু দিয়ে একটা যৌগ গঠন হবে। কিভাবে দেখো, যে অ্যামোনিয়াম, খেয়াল করো যে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আর এদিক থেকে একটা অধাতু আমরা নিলাম অক্সাইড। তাহলে দেখো অ্যামোনিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম কি দেখো NH4, আর অক্সিজেন কি তো আমরা অক্সাইড বলতেছি O। এবং এখানে খেয়াল করতে হবে অক্সিজেন কিন্তু বড় হাতের বর্ণ দিয়ে ক্যাপিটাল, খেয়াল করতে হবে, হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হবে। তো দেখো অ্যামোনিয়াম হলো NH4, অ্যামোনিয়ামের যোজনী কত দেখো 1, আর অক্সিজেনের যোজনী কত 2। তাহলে যে যোজনীটা কি হবে, বিনিময় হবে। তাহলে এখানে যদি আমি 2 লিখি তাহলে এটা 42 হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি ইউজ করব, ব্র্যাকেট। তাহলে এই যে এখানে আমি লিখে দিলাম অক্সিজেনের যোজনী চলে আসলো অ্যামোনিয়ামের কাছে, আর অ্যামোনিয়ামের যোজনী কি খেয়াল করো 1। তো আমরা জানি 1 লিখতে হয় না, এজন্য আমরা এখানে 1 লিখবো না, 1 লিখলেও আছে না লিখলেও আছে। তাহলে আমার মনে হয় তোমরা খুব সহজে বুঝে ফেলছো যে অ্যামোনিয়াম অক্সাইড, অর্থাৎ অ্যামোনিয়াম হলো একটা যৌগমূলক ধনাত্মক, আর অক্সিজেন হলো অধাতু একটা ঋণাত্মক। তাহলে আর এখানে আমাদের আরো জানার বিষয় আছে, সেটা হচ্ছে সব সময় যে কোনো যৌগের প্রথম অংশটা হচ্ছে ধনাত্মক এবং পরবর্তী অংশটা হচ্ছে ঋণাত্মক। তো দেখো আমরা এটা নিয়ে যদি আরো একটা দেখি, যে অ্যামোনিয়াম অক্সাইড না দিয়ে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিই, দেখো অ্যামোনিয়াম, খেয়াল করবো ক্লোরাইড, তাহলে ক্লোরাইড মানে তো ক্লোরিন। তাহলে দেখো অ্যামোনিয়ামের যোজনী কত 1, অ্যামোনিয়াম লিখলাম, আর ক্লোরিনেরও যোজনী 1। তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে যোজনী লেখার প্রয়োজন নেই, যেটা আমি তোমাদের পূর্বেই বলছি যে যোজনী যদি একই হয় তাহলে সেক্ষেত্রে যোজনী লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা কত সহজে দেখো যে ধনাত্মক যৌগমূলক থেকে কিভাবে অধাতুগুলো ব্যবহার করে যৌগ তৈরি করা যায় বা সংকেত তৈরি করা যায়, এটা আমরা শিখে ফেললাম। তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপরে দেখো আমাদের আরো একটা ধাপ আছে, সেটা হচ্ছে কি ধনাত্মক যৌগমূলক এর সাথে ঋণাত্মক যৌগমূলক দিয়ে কিভাবে সংকেত বা যৌগ তৈরি করা যায়। তাহলে দেখো ধনাত্মক যৌগমূলক যদি আমি আবার লিখি, খেয়াল করো অ্যামোনিয়াম, এখন একটা ঋণাত্মক যৌগমূলক মনে করো আমি দিলাম এখানে ও। তো বিষয়টি খেয়াল করো যে আমাদের এখানে ঋণাত্মক যৌগমূলকগুলোর নাম লেখা আছে, দেখো যে নাইট্রেট NO3, আর নাইট্রাইট NO3 লেখা হয়েছিল, এখানে মূলত 2 হবে, সালফেট SO4, আর ফসফেট হলো PO4। এবং খেয়াল করো যে এই নাইট্রেটের যোজনী হচ্ছে 1, নাইট্রেটের যোজনী 1, সালফেট এর যোজনী হচ্ছে 2, ফসফেট এর যোজনী হচ্ছে 3। এরকম আমাদের অনেক যৌগমূলক আছে যেগুলো আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, সেখান থেকে আমরা একটু করে নিব। তো দেখো আমরা সংকেতটা কিভাবে তৈরি করতেছি। তো দেখো যে আমি এখানে লিখছি অ্যামোনিয়াম, এর সাথে আমি মনে করো দিলাম নাইট্রেট, খেয়াল করো নাইট্রেট। তাহলে দেখো অ্যামোনিয়াম কি খেয়াল করো NH4, NH4, আর নাইট্রেট হলো খেয়াল করো NO3।
এবার দেখো এরো যোজনী কত, 1 এক, আর এরো যোজনী হচ্ছে 1, বা এরো যোজনী 1, এরো যোজনী 1। তাহলে এক্ষেত্রে তো যোজনী লেখার কোনো প্রয়োজন নেই, আমরা এটা বুঝে ফেলছি। এরপরে দেখো আমরা কিভাবে অ্যামোনিয়াম এর সাথে সালফেট লিখব, খেয়াল করো। অ্যামোনিয়াম তো আবার আছেই, এবার দেখো সালফেট। তাহলে অ্যামোনিয়াম আমাদের হলো NH4, আর সালফেট হলো SO4। মজার বিষয় হচ্ছে দেখো সালফেটের যোজনী কিন্তু 2, সেক্ষেত্রে আমরা এই যে ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম 2। আর অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, 1 তো লিখবো না। তাহলে দেখো কত সহজে আমাদের অ্যামোনিয়াম সালফেট যৌগটি তৈরি হয়ে গেল, সংকেতটি। এরপরে আমরা যদি ইউজ করি, দেখো অ্যামোনিয়াম সালফেটের জায়গায় কি লিখবো, ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। দেখো অ্যামোনিয়াম ফসফেট, তাহলে অ্যামোনিয়াম হচ্ছে NH4, আর দেখো এই যে ফসফেট হলো PO4। ফসফেটের যোজনী কত, এই যে দেখো ফসফেটের যোজনী হচ্ছে 3, আর অ্যামোনিয়ামের যোজনী 1। ফসফেটের 3 যোজনী এই যে অ্যামোনিয়ামের কাছে চলে আসলো, আর অ্যামোনিয়ামের যোজনী 1, এটা তো লিখতে হয় না। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। দেখো এখানে ধনাত্মক যৌগমূলক নির্দিষ্ট, এটা শুরুতেই বলছি। ঋণাত্মক যৌগমূলক আরো অনেক আছে, যেগুলো তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে। আশা করি তোমরা বোর্ড বইটি ভালোভাবে পড়বে। আর তোমাদের যদি আরো এই সংকেত সম্পর্কে বা যৌগ কিভাবে তৈরি হয় এ সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে। সবাইকে অনেক ধন্যবাদ, আজকে এ পর্যন্ত।